চৌধুরী বাড়ির বড় মেয়ে মেহেরুন্নেসার বিয়ে। সারা বাড়িতে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। এর মাঝে সবাইকে ফাঁকি দিয়ে বোরখার মুখ ডেকে আশরাফির সাথে দেখা করতে বেরিয়েছে মেহের। উদ্দেশ্য শেষবারের মতো বিদায় নেওয়া ভালোবাসার মানুষটার কাছ থেকে। তাদের বিগত 4 বছরের সম্পর্কের ইতি হতে যাচ্ছে আজকে। বিয়ে অবশ্য আজ নয়, কাল গায়ে হলুদ, পরশু বিয়ে। মেহেরের বাবা ইমতিয়াজ চৌধুরীর পছন্দের পাত্রের সাথেই বিয়ে ঠিক হয়েছে মেহেরের। বাবার মতের বাইরে গিয়ে কিছু করার সাধ্য কিংবা সাহস কোনোটাই নেই তার। ভয়ানক মানুষ ইমতিয়াজ চৌধুরী। তিনি কিছুতেই আশরাফির মতো অনাথ একটা ছেলেকে চৌধুরী বংশের জামাতা হিসেবে মেনে নেবেন না। তাই বাধ্য হয়ে বিয়েতে রাজি হতে হয়েছে মেহেরকে। 10 বছর বয়সে বাবাকে হারিয়েছে আশরাফি। মা স্কুলের টিচার ছিলেন, ছাত্র পড়িয়ে মানুষ করেছেন ছেলেকে। কিন্তু গত বছর অ্যাক্সিডেন্টে মাও চলে গেলেন। তারপর থেকেই টিউশনি করে নিজের খরচ নিজে চালাচ্ছে আশরাফি। গ্রামে অবশ্য তাদের কিছু জমি জমা আছে, কিন্তু চাচারা সব কিছু থেকে বঞ্চিত করেছে তাকে। আশরাফি মা বেঁচে থাকতেও এসব সম্পত্তি নিয়ে কোনো আপত্তি করেননি। ছেলেকে মানুষ করাই ছিল তার একমাত্র লক্ষ্য। ফার্স্ট ইয়ারে থাকতে পরিচয় হয়েছিল দুজনার। পরিচয় থেকে আস্তে আস্তে মন বিনিময়। কখন যে একে অপরের অপরিহার্য হয়ে উঠল নিজেরাও টের পেল না। যখন টের পেল তখন আর কিছুই করার রইল না মেহেরের। ততদিনে আশরাফির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিল সে। যদিও বেশিরভাগ সময়ই বাবার বয়ে দিন কাটত তার, তবুও মনের ভেতর কিঞ্চিত আশা ছিল, যদি বাবা কোনোভাবে রাজি হয়, যদি কোনোভাবে তাদের সম্পর্কটা মেনে নেয়। কত আশ্চর্যজনক কিছুই তো ঘটে পৃথিবীতে, তাদের ক্ষেত্রেও যদি ঘটে। এতগুলো দিন এমন অবাস্তব মিথ্যা সান্ত্বনায় নিজেকে বোঝ দিয়ে এসেছে সে। কিন্তু এই মুহূর্তে এসে বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে সে বুঝতে পারছে কতটা ভুল আর ছেলে মানুষিতে ভরা ছিল তার আশা আকাঙ্ক্ষাগুলো। যার কপালমন্দ তার ক্ষেত্রে যে কখনোই আশ্চর্যজনক কিছু ঘটে না। এজন্যই হয়তো গুণীজনেরা ভুলে গেছেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কিন্তু মেহের যে জেনে শুনেই বিষ পান করেছে, সেই বিষের জ্বালা যে তাকে সইতেই হবে। আশরাফি করুণ মুখ করে চেয়ে আছে তার প্রিয়তমার দিকে। তার দুঃস্বপ্নেও মেহেরও তাকে ছেড়ে চলে যাচ্ছে। বাস্তবতা কেন সবসময় এত নিষ্ঠুর হয়? কেন সবসময় মানুষের আবেগ অনুভূতি নিয়ে এমন নিষ্ঠুরভাবে খেলা করে? মেহেরের অশ্রুসজল কণ্ঠে বলল, আমি তাহলে আসি। আর একটু বসে যাও না, এই তো শেষ দেখা। করুণ মর্মস্পর্শী আকুতি। ডুক করে চোখের পানি গড়িয়ে পড়ল মেহেরের। কম তো নয়, 4টা বছরের সম্পর্ক দুজনার। কত ভালোবাসার খুনসুটিতে মেতেছিল দুজন। কত স্বপ্ন, কত আশা ছিল, আজকে সব বেকার, বিফল। চোখ মুছে বোরকার নেকাব ফেলে দিল মেহের। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আসছি। আশরাফের ভেতরটা ভেঙে গুড়িয়ে যাচ্ছে। মেহেরকে সে কোনোভাবেই পালিয়ে যাওয়ার জন্য বেঞ্চ করতে পারেনি। মেহেরের এক কথা, দরকার হলে আত্মহত্যা করবে, কিন্তু পালাবে না। তবুও শেষবারের মতো অনুনয় করল আশরাফি। ব্যাকুল কণ্ঠে বলল, চলো না, পালিয়ে যাই। একবার বিয়ে করে নিলে দেখবে তোমার বাবা ঠিক মেনে নেবেন। না, দৃঢ় জবাব মেহেরের। কারণ পালিয়ে যাওয়ার ফলাফল কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা সে জানে। মেহের হয়তো পালিয়ে গিয়ে বেঁচে যাবে ঠিকই, কিন্তু তার মাকে বাঁচতে দেবে? ইমতিয়াজ চৌধুরী, এই সমাজে এখনও মেয়ের দোষের বোঝা মাকেই টানতে হয়। তাছাড়া ইমতিয়াজ সাহেব খুবই বদরাগী মানুষ। দুনিয়া উল্টে এদিক ওদিক হয়ে গেলেও তার কথার বাইরে কেউ যেতে পারবে না। যে যাবে সে কেবল একা ভুক্তভোগী হবে না, পরিবারের সবাইকে এর ফল ভোগ করতে হবে। আর সবচেয়ে ভয়ানক পরিণতি হবে মেহেরের মায়ের। তাই তিনি আগেই নিজের মাথায় হাত রেখে মেয়ের কাছ থেকে কথা আদায় করে নিয়েছেন। মায়ের মাথা হাত রেখে প্রতিজ্ঞা করেছে মেহের, বাবার কথার বাইরে যাবে না সে। শুধু মায়ের নয়, তার 10 বছরের ছোট বোন নিগারের মাথায়ও হাত রেখে প্রতিজ্ঞা করেছিল তার মা জাহানারা বেগম। ইমতিয়াজ চৌধুরীকে জমের মতন ভয় পান তিনি। এই লোকটার অবাধ্য হওয়ার কথা ভুলেও কখনো মাথায় আসেনি তার। অতএব নিরুপায় মেহের। তবুও হাল ছাড়ল না আশরাফি। পুনরায় অনুনয় বিনয় করল, কিন্তু মেহের কিছুতেই পালিয়ে যেতে রাজি নয়। উল্টো আশরাফিকে পরামর্শ দিলে সব ভুলে নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস করার জন্য। এইসব সান্ত্বনামূলক কথাবার্তা শুনে রাগে জল জল করে উঠল আশরাফির চোখ জোড়া। সজোরে টেবিলে ভারী মেরে বলল, আমি সব বুঝি। আসলে তোমার বাবার কোনো দোষ নেই। তুমিই আমাকে বিয়ে করতে রাজি নও। এসব তোমার বাহানা। বড়লোক পাত্র পেয়ে আমাকে ভুলে গিয়েছ। মেহের জবাব দিল না, নিরুত্তর মুখে বসে রইল।
সে জানে আশরাফি অতিরিক্ত রাগ থেকে এই কথাগুলো বলছে। এই মুহূর্তে একটা মানুষের জন্য নিজেকে সামলে রাখা কতটা কষ্টকর তা মেহের বুঝতে পারে। আশরাফি ফের টেবিলে বাড়ি মেরে বলল, চুপ করে আছো কেন তুমি? হোয়াই ডোন্ট ইউ আনসার মি? কি তুমি আমার প্রশ্নের জবাব দিচ্ছ না? রেস্টুরেন্টে উপস্থিত আশেপাশের কয়েক জোড়া কাফল অদ্ভুত বিস্ময় নিয়ে চেয়ে আছে তাদের দুজনের দিকে। মেয়ের উঠে দাঁড়ালো, বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতে তার পথ আটকালো আশরাফি। দাঁতে দাঁত চেপে বলল, আমি তোমাকে কোথাও যেতে দেব না। আমার জীবন নিয়ে তামাশা করার কোনো অধিকার তোমার নেই। তুমি এই মুহূর্তে আমার সঙ্গে কাজী অফিসে যাবে, বিয়ে করব আমরা। জবাবে মেহের সম্পূর্ণ অবিচল কণ্ঠে বলল, পথ ছাড়ো, সবাই দেখছে। বললাম তো, এখন তুমি কোথাও যেতে পারবে না। তারপর পকেট থেকে ফোন বের করে ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুকে আসতে বলল আশরাফি। এবার মেহেরের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। বাইরে থেকে স্বাভাবিক থাকার চেষ্টা করলেও ভেতরে ভেতরেও বুক কাঁপছে তার। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তোমার সাথে দেখা করতে আসাটাই আমার ভুল হয়েছে। ভুল যখন করেই ফেলেছ, তখন তো এর খেসারত তোমাকে দিতেই হবে। কিছু করার নেই। ডুব গিলল মেহের। কাঁপা কাঁপা কণ্ঠে পুনরায় কিছু বলতে যাচ্ছিল। আশরাফি ওকে থামিয়ে দিয়ে বলল, কোনো লাভ হবে না। আমি আমার ডিসিশন নিয়ে নিয়েছি। এক্ষুনি বিয়ে করব আমরা। আচমকি কেঁদে ফেলল মেহের। কাঁদতে কাঁদতে বসে পড়ল সে। আশরাফির একটা হাত চেপে ধরে অসহায় কণ্ঠে বললে, দোহাই লাগে তোমার, তুমি ওদের আসতে বারণ করে দাও। বাবা আমার মাকে মেরে ফেলবেন। প্লিজ, মায়ের কথাটা একবার ভাবো। থমকে গেল আশরাফি। মেহের কি তবে এই জন্যই বিয়েতে রাজি হয়েছে? মায়ের জন্য? হ্যাঁ, তা নয়তো কি। আশরাফি জানে মেহের তাকে কতটা ভালোবাসে, কিন্তু মা, যেখানে অন্য সকল শব্দ, সম্পর্ক, ভালোবাসা থেমে যায়। এই কথার জবাবে কি বলবে আশরাফি? সে কি বলবে, তোমার মায়ের কথা বাদ দিয়ে আমার কথা ভাববো? না, আশরাফি কখনোই এই কথাটা বলতে পারবে না। তবুও হতাশা, আত্মগ্লানি, রাগ, ক্ষোভ সব গিয়ে পড়ল মেহেরের উপর। নিরুপায় হয়ে হাত ঝাড়া মেরে সরিয়ে দিল মেহেরকে। দুহাতে নিজের মাথায় চুল টেনে ধরল। চোখ মুখে উঠে দাঁড়ালো মেহের। সে জানে এবার আর আশরাফি তাকে আটকাবে না। চোখ বন্ধ করে বড় বড় একটা দম নিল আশরাফি। অশ্রুসিক্ত কণ্ঠে বলল, আমি তোমাকে কখনো মাফ করব না মেহের। তুমি জীবনেও সুখী হতে পারবে না। মেয়ের ফুফিয়ে উঠল। তাকে রেখেই বেরিয়ে গেল আশরাফি। মাথা দিয়ে আগুন বেরোচ্ছে তার। মেহের কেবল নিজের মায়ের কথাই ভাবল। আশরাফি কথাটা একবারও ভাবল না। আশরাফি কি করে থাকবে মেহেরকে ছাড়া? বন্ধুর বাইক নিয়ে এসেছিল সে। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে বাইক স্টার্ট দিয়ে গতি অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিল। মনে প্রাণে প্রার্থনা করলে এই মুহূর্তেই যেন অ্যাক্সিডেন্ট করে মরে যায়। মেহেরকে যেন সারা জীবন আফসোস করতে হয় তার জন্য। রাত 2টো। নিজের ঘরে বাতি নিভিয়ে শুয়ে আছে মেহের। বুকের ভেতর তীব্র যন্ত্রণা হচ্ছে তার। মনটা ডাকছে, আশরাফির জন্য ছটপট করছে। সে ঠিক আছে তো? আশরাফির করুণ মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে তার। ফোন করে বলতে ইচ্ছে করছে, চলো পালিয়ে যাই, কিন্তু আফসোস, কিছুই করার নেই তার। দুহাতে মুখ চেপে ধরে অস্ফুট স্বরে গুঙ্গিয়ে উঠল সে। চোখ জ্বালা করছে। এই কয়দিনে এত কেঁদেছে যে এখন চোখে পানি এলে চোখ জ্বালা করে। ফোন বের করে আশরাফির নাম্বারে ডায়াল করলো। 2বার রিং হওয়ার পর রিসিভ করলো আশরাফি। সে হ্যালো বলতে মেহের বুক থেকে পাথর নেমে গেল। আশরাফি ঠিক আছে। চোখের পানি মুছে গলাটা স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, ঘুমাওনি? না। এত রাতে জেগে কি করছো? প্ল্যান করছি। কিসের প্ল্যান? তোমাকে খুন করার। তুমি আমার সাথে যা করেছো, এরপরে তোমাকে ছেড়ে দিলে আমার ভালোবাসার অপমান হবে। এত কষ্টের মাঝেও হাসি পেয়ে গেল মেহেরের। মেহের তো এমনিতেই মরে গেছে, তাকে আর মেরে কি মারবে আশরাফি? দীর্ঘশ্বাস ছাড়ল সে। অথচ সে জানে না আশরাফি তখন আঘাতে আঘাতে কতটা বিকট মস্তক। বাস্তবিক তাকে খুন করার প্ল্যান করেছিল আশরাফি। হ্যাঁ, মেহেরকে খুন করে তারপর নিজে মরবে সে। রাতের অন্ধকার, তীব্র হতাশায় নানা রকম উল্টাপাল্টা চিন্তাভাবনা মাথায় এসছে তার। তীব্র যন্ত্রণায় জর্জরিত মেহের কিঞ্চিৎ ঠাট্টার সুরে বলল, সত্যি মারতে চাও? থমকে গেল আশরাফি। নিমিষেই চুপসে গেল এতক্ষণের ফুলতে থাকা প্রতিশোধের বেলুনটা। মেহের, যাকে সে নিজের চাইতেও বেশি ভালোবাসে, তাকে আঘাত করার কথা কেবল কল্পনাতেই ভাবা যায়, বাস্তবে নয়।
হতাশা, ক্ষোভ, তীব্র যন্ত্রণায় বুকের ভেতরটা আবারও ক্ষতবিক্ষত হয়ে গেল। মেহেরের প্রশ্নের জবাব না দিয়ে রাগে ফোন কেটে দিল সে। এই মুহূর্তে সমস্ত পৃথিবী উলট পালট করে দিতে ইচ্ছে করছে তার, ভেঙে ঘুরিয়ে দিতে মন চাইছে সবকিছু। ম্যাচের শক্ত কাঠের চৌকিতে উপর হয়ে শুয়ে আছে আশরাফি। বন্ধুরা বেশ কয়েকবার ডাকাডাকি করলো, কিন্তু কোনো সাড়া দিল না। কাল রাত থেকে কারোর সাথে কথাবার্তা বলছে না। রাতের খাবার, সকালের নাস্তা সব টেবিলের উপর পড়ে আছে। দুপুরের খাবার সময় হয়ে গেছে, কিন্তু আশরাফির কোনো নড়নচড়ন নেই, মরার মতো শুয়ে আছে। এবার বন্ধুরা চিন্তায় পড়ে গেল। মেহেরের সঙ্গে ঝামেলার কথা সব তাদের খুলে না বললেও বিয়ের কথা ওদের জানিয়েছে আশরাফি, কিন্তু কবে সেটা জানায়নি। সোহাগ আশরাফির কাছে গিয়ে নরম গলায় ডাক দিল, উর্দুস 2টা বাজে, আর কতক্ষণ ঘুমাবি, তুই যা। গম্ভীর আড়ষ্ট জবাব আশরাফির। সোহাগ পুনরায় ডাক দিল, কিন্তু সাড়া দিল না আশরাফি। এবার নাইম হয়ে গিয়ে এলো। বিষণ্ণ বন্ধুর ফিটে হাত আলতো করে কয়েকবার চাপড় মেরে বলল, উর্দুস, ওই মেয়ের জন্য আর মন খারাপ করিস না। ওই একটা ছিটার বাপটার, তোরা তোদের কাজে যা। তার কথায় গা করলো না কেউ। টানাটানি করে শুরু করে দিল। সারা রাত নির্ঘুম কাটানোর পর একটা মানুষের মেজাজ কখনোই ভালো থাকার কথা নয়। আশরাফি মেজাজও চূড়ান্ত খারাপ। কাল সারা রাত এক ফোঁটাও ঘুমায়নি সে। ঘুমের ভান করে পড়েছিল কেবল, কিন্তু বন্ধুদের ডাকাডাকিতে খেপে গেল। এমনিতে কপালের শিরাগুলো চিনচিন করছে। প্রচণ্ড মানসিক চাপে শিরে ছেড়ে রক্ত বেরিয়ে আসবে মনে হচ্ছে। তারপরও বন্ধুদের ক্রমাগত ডাকাডাকি। লাফ দিয়ে উঠে বসলো সে। 2 বন্ধুকে উদ্দেশ্য করে বিচ্ছিরি একটা গালি দিয়ে বলল, দরদ দেখাতে কে বলেছে তোদের? যা ভাগ আমার সামনে থেকে। কথা শেষ করে আবার গালি দিল সে। সব ক্ষিপ্ত কণ্ঠে বলল, ওই নষ্ট মেয়ের জন্য তুই আমাদের গালি দিয়েছিস? এমনিতেই মেজাজ খিটখিটে হয়ে আছে আশরাফির। তার উপর সোহাগের কথাটা শুনে শরীরের রক্ত সব ফুটতে শুরু করলো তার। রাগে দিশেহারা হতে সোহাগের কলা চেপে ধরল সে। মুখ দিয়ে আবারও বেরোলো কুরুচিপূর্ণ গালি। সোহাগের গালে সজোরে ঘুষি মেরে বলল, হারামির বাচ্চা, নিষেধ করেছিলাম না? কথা কানে যায় না? কে বলেছে তোকে কথা বলতে? বেশি দরদ দেখাইতে আসছিস না? নাইম হতভম্ব, অবাক হলো সোহাগু। বেশ কিছুক্ষণ হা করে বন্ধুর মুখের দিকে চেয়ে রইল তারা। ধীরে ধীরে ব্যাপারটা ক্লিয়ার হলো। এক রাতেই বিধ্বস্ত অবস্থা আশরাফের। মুখের দিকে তাকানোর জন্যে বোধ করি এবার বন্ধুর মনের অবস্থা সঠিকভাবে উপলব্ধি করতে পেরেছে তারা। কতটা মানসিক যন্ত্রণায় থাকলে একটা মানুষ এমন পাগলের মতো আচরণ করতে পারে, এবার তারা বুঝতে অসুবিধা হলো না তাদের। প্রিয়তম বন্ধুর দুঃখে ব্যথিত হলো দুজনে। অনেক কষ্ট আশরাফির হাত থেকে সোহাগের কলা ছাড়ালো না। বন্ধুকে শান্ত করার চেষ্টায় বিষণ্ণ কণ্ঠে বলল, ওর ওপর রাগ দেখিয়ে কোনো লাভ আছে? তুই যার জন্য মরছিস সে তো ঠিকই আরেকজনকে বিয়ে করে নিচ্ছে। এদিকে মার খেয়েও প্রতিবাদ করলো না সোহাগ। ঘুরে ফিরে আবার আশরাফির পাশেই বসলো সে। তার পিঠে একটা হাত রেখে নাইমের কথায় সমর্পণ করে বলল, নাইম ঠিকই বলেছে দোস্ত, তুই ওই মেয়েকে নিয়ে ভাবা বন্ধ কর। এমনিতে তো চেহারার কি হয়েছে তুই দেখেছিস? মুখের দিকে তাকানো যাচ্ছে না। জবাবে আশরাফি ফেলফেল করে কিছুক্ষণ চেয়ে রইল সোহাগের দিকে। তারপর হাত দুটো চেপে ধরে হাউ মাউ করে কাঁদতে শুরু করে দিল। ফুপিয়ে উঠে বলল, আমার কলিজা ফেটে যাচ্ছে রে দোস্ত। ওকে তোরা বুঝা, আমি মরে যাব। ওকে ছাড়া আমার আর কেউ নেই। চোখের পানি টলমল করছে 2 বন্ধুরও। সাময়িক মন দেওয়ার ঘটনা হলে হয়তো এক মুহূর্তে আশরাফিকে নিয়ে হাসি তামাশা করতো দুজনে, কিন্তু ব্যাপারটা সিরিয়াস। আশরাফি পাগলের মতো ভালোবাসে মেহেরকে। তাই সান্ত্বনা দেওয়ার মতো কোনো বাসা খুঁজে পেল না তারা। খুব অসহায় লাগছে নিজেদেরকে। মেহেরকে ডেকে এনে জিজ্ঞেস করতে মন চাইছে ঠিক কী কারণে তাদের প্রাণপ্রিয় বন্ধুটিকে এতটা দুঃখ কষ্ট দিয়েছে মেহের। কেন তাকে এতটা কষ্টের মাঝে ফেলে দিয়ে গেল সে? পার্লারের লোকেরা হলুদের জন্য সাজাচ্ছে মেহেরকে। পাশে তার ফোন অনবরত বেজে চলেছে। 2 বার রিং হওয়ার পর ফোনটা রিসিভ করলো মেহের। হ্যালো বলতে ওপাশ থেকে অপরিচিত একটা কণ্ঠস্বর বলে উঠল, মেহের বলছো? জি, আপনি কে? আমি সোহাগ, আশরাফির বন্ধু। নামটা শুনতেই বুকের ভেতর খামচি মেরে উঠল মেহেরের। অজানা আশঙ্কায় কেঁপে উঠল বুকটা। কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো, ও ঠিক আছে ভাইয়া? মেহেরের কাছ থেকে প্রথমেই এই ধরনের প্রশ্ন আশা করেনি সোহাগ। সে ধরেই নিয়েছিল মেহের যেহেতু বিয়ে করছে, তার মানে এই মুহূর্তে আশরাফিকে না চেনার ভান করবে সে, কিংবা ফোনও কেটে দিতে পারে। সে মোতাবেক কিছু কঠিন কথা শুনিয়ে দেওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছিল সে। তাই মেহেরের প্রশ্নের উত্তরটা সাথে সাথেই দিতে পারল না। থমকে গেল। তার নীরব থাকা মেহেরের ভয়ের মাত্রাটাকে আরও বেশি করে বাড়িয়ে দিল। নিমিষে চোখের পানি চলে এলো তার। অধৈর্য কণ্ঠে বারবার
হ্যালো ভাইয়া, হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি? কথা বলছেন না কেন? বলে গেল সেদিকে পার্লারের মহিলা খেকিয়ে উঠে বলল, কাঁদবেন না প্লিজ, মেকআপ খারাপ হয়ে যাচ্ছে। চোখের পানি মুছে নিল মেহের। উপাস থেকে সোহাগ তখন দীর্ঘশ্বাস ফেলে নরম গলায় বলল, রাফি ঠিক আছে, কিন্তু তুমি এমন কেন করলে বোন? এবার আর অবরুদ্ধ কন্দন ঠেকিয়ে রাখতে পারল না মেহের। সোহাগের নরম গলা শুনে ডুকরে কেঁদে উঠল সে। কান্নারত কণ্ঠে বলল, উপায় নেই ভাইয়া, আমি নিরুপায়, বিশ্বাস করুন আমাকে বাধ্য করা হয়েছে। কিন্তু আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমি জানি আপনারা ওর খেয়াল রাখবেন, কিন্তু তবুও বলছি এই মুহূর্তে ওর খুব প্রয়োজন আপনাদেরকে। আপনারা ছাড়া ওকে দেখে রাখার মতন আর কেউ নেই। ইতিপূর্বে খেকিয়ে ওঠা পার্লারের সেই মহিলা এবার বুঝতে পারলেন হৃদয় গঠিত কোনো সমস্যা চলছে বউয়ের। তাই আর কিছু বললেন না। টিস্যু দিয়ে আলতো করে মেয়ের চোখের পানি মুছে দিয়ে পুনরায় মেকআপে মনোযোগ দিলেন তিনি। সোহাগ ম্লান কণ্ঠে বলল, আজকে সারাদিন না খেয়ে আছে, কাল রাত থেকে সবার সাথে কথাবার্তা বন্ধ করে দিয়েছে। দুপুরে আমরা ডাকতে যাওয়ায় আমাদের সাথে উল্টো রাগারাগি করেছি। কি যে করবো বুঝতে পারছি না। মেহের নীরবে চোখের পানি ছেড়ে দিল। সাহসে কুলাচ্ছে না, নতুবা এই মুহূর্তে নিজেকে শেষ করে ফেলতো সে। নিজেকে ভীষণ অসহায় নিরুপায় লাগছে। তার ভালোবাসার মানুষটাকে নিদারুণ যন্ত্রণার মাঝে ছেড়ে দিয়ে এসেছে সে। এতটা যন্ত্রণা কোনো শত্রুও বোধহয় তার শত্রুকে দেয় না। আছড়ে কামড়ে খামচে শেষ করে দিতে মন চাইছে নিজেকে, কিন্তু আফসোস সেটুকুও করার ক্ষমতা নেই তার। কাঁদতে কাঁদতেই জিজ্ঞেস করলো, ও এখন কোথায়? মেসেই আছে, চুপচাপ বসে আছে। বললাম না কাল রাত থেকেই চুপচাপ। কথাগুলো শোনার পর থেকে মেহেরের বুক আরো বেশি করে কেঁপে উঠল। আশরাফি কোনো অঘটন ঘটাবে না তো? চিৎকার চেঁচামেচি তবুও ভালো, কিন্তু মনের মধ্যে রাগ পুষে রাখা তো ভালো লক্ষণ নয়। এর পরিমাণ ভয়াবহ আকার ধারণ করতে পারে। নিজের ঠোঁট কামড়ে ধরে হতাশভাবে কান্না চাপল সে। চোখ বন্ধ করে সৃষ্টিকর্তার কাছে মনে মনে একটাই প্রার্থনা করল সে, আশরাফির যেন কোনো ক্ষতি না হয়। এদিকে মেহেরের কাছ থেকে কোনো জবাব না পেয়ে ফোন রেখে দিল সোহাগ। বড় রাগ লাগছে তার। পৃথিবীটা এমন কেন? কেন এখানে সত্যিকারের ভালোবাসাগুলোর মিলন হয় না? মেহেরের সাথে তার পুরো কথোপকথন নাইমের সাথে আলোচনা করলো সে। সব শুনে নাইম বিরক্ত মুখে বলল, নাটক করছে ওই মেয়ে, নাটক। এদের চেনা বড় মুশকিল। আসল কথা হলো বড়লোক ছেলে দেখে রাফিকে ভুলে গেছি, এখন মিথ্যে নাটক করছি। তুই বুঝবি না এসব। অসন্তোষে মাথা নাড়ালো সোহাগ। মেহেরের কান্নারত উদ্মিক কণ্ঠস্বর না শুনলেও সেও হয়তো পূর্বের মতো নাইমের সঙ্গে একমত হতে পারত, কিন্তু এই মুহূর্তে পারছে না। চোখে না দেখলেও মেহেরের কান্নার মাঝে লুকিয়ে থাকা ভয়ানক কষ্টের আভাস উপলব্ধি করতে পেরেছে সোহাগ। পেরেছে বলে নাইমের মতো ঘৃণা করতে পারছে না মেহেরকে। তবে হ্যাঁ, রাগ লাগছে মেহেরের ওপর। সে যদি আগেই জানতো তার বাবা আশরাফিকে মেনে নেবে না, তবে কেন সে আশরাফির সাথে এমন করলো? এর উত্তরটা এখনো পরিষ্কার নয় সোহাগের কাছে। মেহের কি সত্যিই নিরুপায়, নাকি নাইমই ঠিক বলছে? আরমানের পাতে মাছের ঝোলটা ঢেলে দিল মধু। মাংসের বাটিটা এগিয়ে দিয়ে বলল, আজ এত তাড়াতাড়ি ফিরলে যে? তোমার মুখটা মনে পড়লো, আর কিছুতেই থাকতে পারলাম না, সব কাজ ফেলে ছুটে এলাম। এসেই তোমার মুখটা দেখেছি, এবার শান্তি। হাসি মুখে মধুর প্রশ্নের জবাব দিল আরমান। মধুও হাসলো, নিষ্প্রাণ হাসি। এই হাসিতে কোনো জলুস নেই, কোনো আনন্দ কিংবা উচ্ছ্বাস কিছুই নেই, আছে কেবল একরাশ লুকোনো বেদনা। মর্মাহত হলো আরমান। মধুর সঙ্গে এই ধরনের কথাবার্তা কখনোই ভালোভাবে জমাতে পারেনি সে। মধুই এড়িয়ে যায়। আরমান প্রসঙ্গ পরিবর্তন করে নিল। পাতের ভাতে জল মাখাতে মাখাতে বলল, মালদার একটা পার্টি পেয়েছি মধু, গুনে গুনে 25,000 দেবে বলেছে। অবাক হলো মধু। এখানে যারা আসে তারা এক রাতের জন্য সর্বোচ্চ 1 থেকে 1,500 টাকা দিতে রাজি হয়, খুব বেশি হলে 2,000। কিন্তু আজ হঠাৎ এত টাকার কথা শুনে খানিকটা চিন্তায় পড়ে গেল সে। বিস্মিত কণ্ঠে বলল, 25,000? কিন্তু কাজটা কি? কাজ তেমন কিছু না, সুন্দর আর নাচ জানা 2-3টা মেয়ে চাইছে তারা, তাও মাত্র 2 ঘন্টার জন্য। আরমানের কথার আগাগোড়া কিছুই বুঝল না মধু। তার পরের বক্তব্য শোনার অপেক্ষায় চুপ করে রইল সে। আরমান বাতের লোকমা মুখে পুরে দিয়ে সেটা চিবোতে চিবোতে বলল, নতুন কোম্পানি, আগামীকাল বিদেশ থেকে তাদের বায়ারদের সাথে জরুরি একটা মিটিং আছে, তাই পার্টিকে খুশি করার জন্য পুরনো গাছের জলসার আয়োজন করতে চাইছে তারা। নামি দামি শিল্পীদের ভাড়া করতে গেলে তো মোটা টাকা খরচ করতে হবে, সেজন্যই আমাকে ধরেছে 2-3টায় মেয়ে জোগাড় করে দিতে।
কিন্তু এখানে তো কেউ নাচ জানে না, না জানলে টুকটাক শিখিয়ে দেবে। আমি? তোমাকে কে বলল আমি নাচ জানি? সে কি, তুমি নাচ জানো না? কিন্তু তুমি যে বললে তুমি খুব বড় ঘরের মেয়ে। বড় ঘরের মেয়েরা নাচ জানে, এই কথা তোমাকে কে বলেছে? বেশ, তাহলে আমি দেখি সস্তার ভেতর কোনো নাচের গুরু জোগাড় করতে পারি কিনা। অবশ্য তার প্রয়োজন হবে কিনা কে জানে। যতই তারা নাচের কথা বলুক, আসল উদ্দেশ্য কি সেটা তো তুমিও জানো, আমিও জানি। এই কথার জবাবে বিরক্তিতে ব্রু কুঁচকে ফেলল মধু। ইতোপূর্বে এই ধরনের কোনো প্রস্তাব পায়নি আরমান, এইবারই প্রথম। তাই মধুর ভাষ্যমতে কাজটা তার ভালোভাবে করা উচিত। হতে পারে সত্যি কোম্পানির লোকজন জলসার আয়োজন করতে চাইছে। তারপর সেখানে গিয়ে যদি দেখা যায় মেয়েরা নাচতে পারলো না, তবে তো প্রথমেই সুযোগ হাতছাড়া হয়ে গেল। মুখে না বললেও প্রস্তাবটা মধুর পছন্দ হয়েছে। প্রথমবারের ভালো মতো কাজটা করতে পারলে পরে হয়তো এই ধরনের সুযোগ আরও আসতে পারে। তাতে করে মেয়েগুলোর অন্তত একটা গতি হবে, নরপশুদের অত্যাচারের হাত থেকে কিছুটা হলেও রেহাই পাবে। তাই আরমানের গাফলতি পছন্দ হলো না তার। গম্ভীর গলায় বলল, তুমি বরং ভালো দেখে একজন নাচের গুরু জোগাড় করো। তাতে তো খরচ বেশি হবে। হোক, হতে পারে কোম্পানির পছন্দ হলে এই ধরনের সুযোগ তারা আরও জোগাড় করে দেবে। মধুর কথায় বিপরীতে হাসলো আরমান। প্লেটে পানি ঢেলে হাত ধুতে ধুতে বলল, বাহ, বেশ ব্যবসা শিখে গেছো দেখছি তুমি। মধুও জবাব না দিয়ে হাসলো। আরমান আর কথা বাড়ালো না। হাত ধোয়া শেষে তোয়ালে হাত মুছে বিছানায় গা এলিয়ে দিল। এটো বাসনপত্র নিয়ে চুপচাপ তার ঘর থেকে বেরিয়ে গেল মধু। উপরোক্ত কথোপকথনগুলো চলছিল ঢাকা অদূরবর্তী একটা নিষিদ্ধ পল্লীর দুই বাসিন্দার মধ্যে। পুরুষ বক্তাটি মানে আরমান এই হাউজের পিম্প, বাংলায় যাকে বলে দালাল। যদিও এখানকার মালিক সে, তবে মেয়ে জোগাড় করাই তার প্রধান কাজ। আর মেয়ে বক্তাটি এখানকার হবু মালিক। বর্তমানে এই হাউজের মোট 21 জন মেয়ের দেখাশোনা করাই তার প্রধান কাজ। ইতিপূর্বে তার নাম ছিল মেহেরুন্নেসা চৌধুরী, যাকে ঘিরেই মধুবালা গল্পের যত কাহিনী। অতএব বলা বাহুল্য তার আগের নাম বদলে নতুন নাম রাখা হয়েছে মধুবালা। সবার পরিচিত মধুমা সে। বাকি মেয়েরা সবাই মধুমা বলেই ডাকে তাকে। তার মেহেরুন্নেসা থেকে মধুবালা হওয়ার ইতিহাসও এখানকার কারো জানা নয়। প্রায় প্রতিটা মেয়েই শুনেছে তার করুণ ইতিহাস। শুনে কেউ বা খুব সহজ স্বাভাবিকভাবে নিয়েছে বিষয়টা, আবার কেউ কেউ ডুকরে কেঁদে উঠেছে। এদের মধ্যে অনেকেই আবার নীরবে অশ্রু বিসর্জন করেছে তার দুঃখে। মধুর দুঃখের ইতিহাসের বর্ণনা যদি অতি সংক্ষেপে দেওয়া হয়, তবে এর জন্য মূলত দায়ী তার বাবা। বাবা মা কখনোই সন্তানের খারাপ চায় না, কিন্তু কথায় আছে, অতিরিক্ত চালাক মানুষের কপালে দুঃখ বেশি, তারাই বেশি ঠকে। মধুর বাবার ক্ষেত্রেও তাই হয়েছে। পরিবারের সবার অমতে একক সিদ্ধান্তে মেয়ের বিয়ে দিয়েছিলেন তিনি, কিন্তু সুখ দিতে পারেননি মেয়েকে। একদিনও টিকল না মধুর সংসার। তার স্বামী মৃত ইশতিয়াক ছিল একজন এপিলেপ্টিক পেশেন্ট, বাংলায় যাকে বলে মৃগী রোগী। কিন্তু মধুর বাবার কাছে তার অসুখের খবরটা গোপন করে যায় ইশতিয়াকের পরিবার। কিন্তু গোপনটা সত্যিটা একদিনও গোপন থাকলো না মধুর কাছে। বিয়ের দিন রাতে ফাঁস হয়ে গেল। সেদিন রাতে ইশতিয়াক ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ঢুকে যখন 1 ঘন্টা বেরিয়ে যাওয়ার পরেও বেরোলো না, তখন বাধ্য হয়ে দরজায় নক করলো মধু। সেই মুহূর্তে তার নিজের মাথায়ও ঠিক ছিল না। দরজা ধাক্কাতে ধাক্কাতেও কাঁদছিল সে। আশরাফের জন্য ভেতরে ভেতরে চিন্তা অনুভব করছিল, তবুও ভেতরের মানুষটার জন্য কিঞ্চিত উৎকণ্ঠা বোধ করছিল সে। কিন্তু বেশ কয়েকবার দরজায় নক করার পরেও ভেতর থেকে কোনো জবাব এলো না। শঙ্কিত মধু উপরন্ত না পেয়ে তার ননদকে ডেকে আনলো। ননদের চিৎকার চেঁচামেচিতে বাড়ির বাকিরাও একে একে সবাই হাজির হলো। শেষমেশ দরজা ভেঙে বের করা হলো ইশতিয়াককে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ওয়াশরুমে কনভালসিভ অ্যাটাক হয়েছিল তার, অর্থাৎ খিঁচুনি শুরু হয়েছিল। আচমকা অ্যাটাক শুরু হয়, শরীরের ব্যালেন্স রাখতে পারেনি সে। বেকায়দায় ওয়াশরুমের পিচ্ছিল মেঝেতে পড়ে মাথা ফাটিয়ে ফেলে হসপিটালে নেওয়া হয়েছিল। কিন্তু ডাক্তাররা জানান মস্তিষ্কের অতিরিক্ত রক্তক্ষরণের হেমোরেজিক স্ট্রোক কারণে অনেক আগেই মারা গেছে সে। মধুর শ্বশুরবাড়ির লোকজন ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য চারিদিকে মধুর নামে গুজব ছড়ানো শুরু করলো।
মধুর সাথে থাকা জিনের আশ্রয়ে নাকি মারা গেছে ইশতিয়াক। আধুনিক যুগে যদিও এসব বিশ্বাসযোগ্য নয়, কিন্তু তবুও এ সমাজে সব কিছুর দায়ভার মেয়েদের উপরেই চাপানো হয়। তাই ইশতিয়াকের মৃত্যুর জন্যও ঘুরে ফিরে মধুকে দায়ী করা হলো। এরপর স্বামী মারা যাওয়ার অজুহাত দিয়ে 40 দিন পর্যন্ত শ্বশুরবাড়িতে তাকে এক ঘরে আটকে রাখা হলো। সেই সময় টুকুকে তার উপর করা অমানসিক শারীরিক ও মানসিক নির্যাতনের কথা আজও বলতে পারেনি মধু। পরে তার এক ননদের সহযোগিতায় শ্বশুরবাড়ির কাউকে কিছু না জানিয়ে একাই সেখান থেকে পালায় সে। কিন্তু সেখানেও তার কপাল মন্দ। মাঝপথে দালালের খপ্পরে পড়ে গেল অভাগিনী। তারপর থেকে এখানকার বাসিন্দা। কিন্তু অবিশ্বাস্য হলেও এই কথা সত্যি যে আরমান তার কোনো ক্ষতি করেনি, কোনোদিন তাকে কোনো রকম অসম্মান করেনি, কিন্তু এখান থেকে যেতেও দেয়নি। মধুকে প্রথম দেখাতে ভালো লেগে গিয়েছিল তার দেশ ধরে পরবর্তীতে মধুকে বিয়ে করার সিদ্ধান্ত নিল সে। কিন্তু মধু রাজি নয়। বিয়ের স্বাদ মিটে গেছে তার। তবু আরমানের বিশ্বাস খুবই শীঘ্রই রাজি হবে মধু, কারণ এখন আর নিজের বাড়িতে ফিরে যাওয়ার কোনো পথ খোলা নেই তার কাছে। এই নোংরা জায়গাতেই কেটে গেছে তার জীবনের দীর্ঘ 4টা বছর। অতএব মুক্তির আর কোনো পথ নেই। ব্যবসাটা আরমানের পূর্বপুরুষের আমলের। তার দাদা, পরদাদা, এমনকি তার বাবাও এই ব্যবসা করে গেছেন। আরমান লেখাপড়া বেশি দূর করেনি। ছোটবেলাতেই তার বাবার অত্যাচার সহ্য করতে না পেরে তার মা সফুরা বানু আত্মহত্যা করেন। তারপর থেকে আরমানকে দেখার মতো কেউ ছিল না। বাবার সাথে এখানেই বড় হয়েছে। বর্তমানে 34 বছরের বলিষ্ঠ যুবা পুরুষ সে। বাবার মৃত্যুর পর এই কল হাউসের দায়িত্ব এখন তার। মধুকে ভালোবাসি বিদায় এই ব্যবসায় কখনো জড়ায়নি। সে চায় মধুকে নিয়ে সুন্দর একটা সংসার গড়ে তুলতে, যেখানে ফুটফুটে সুন্দর দেখতে কয়েকটা ছেলে মেয়ে হবে তাদের। কিন্তু মেয়ে মানুষের লোভ যে তার নেই তেমন নয়। তথাপি কোনো এক অগাত্য কারণে মধুকে শ্রদ্ধা করে সে। মধুর কথার উপরে কোনো কথা বলতে পারে না। অবশ্য মধু আছে বলে এখানকার মেয়েগুলোরও রক্ষে, নতুবা ছোট ছোট মেয়েগুলোকেও রোজ নরপশুদের অমানসিক নির্যাতনের শিকার হতে হতো। কিন্তু মধু আসার পর থেকে পারতপক্ষে কম বয়সী মেয়েদের খদ্দেরের কাছে পাঠায় না সে। কারো শরীর খারাপ হলে কিংবা বয়স একটু কম হলে যতটুকু সম্ভব আগলে রাখার চেষ্টা করে। আরমান অবশ্য মনে মনে এই নিয়ে একটু নাখুশ হলেও মধুর সম্মুখে কোনোদিন কিছু বলেনি, বলার সাহসই পায়নি। একরত্তি মেয়ের মাঝে কি যেন আটকা আছে। একে দেখলেই ভয়ে তার বুকের ভেতরটা কেমন যেন সেদিয়ে আসে। কেন এমন হয় আরমান নিজেও জানে না, কিন্তু হবেই বা না কেন? ওপাশ থেকে যে কেউ একজন এখনো মনে মনে মধুর পত্তার সাথেই বসে আছে। শেষ প্রশ্নের উত্তর একেবারে গুলিয়ে ফেলেছে নীলা। পেলবেই না কেন? তার পাশেই যে দাঁড়িয়ে আছেন আশরাফি স্যার। মানুষটাকে দেখলেই বুকের ভিতর দুবদাব শুরু হয়ে যায় নীলার। তার চোখ ফেরাতে পারে না সে। কি সুন্দর মুখ, কি সুন্দর হাসি, কি সুন্দর চেহারা। নীলার বাস্যমতে একেবারে হলিউডের হিরো। আজকেও বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখল সে। দারুণ ডেনিশ লাগছে। ইন করা সাদা শার্টের সাথে ব্ল্যাক জিন্স। শার্টের হাতা সামান্য গুটিয়ে রেখেছে। রোজকার মতো মুখে খোসা খোসা দাড়ি আর মাথাভর্তি একরাশ জাকড়া চুল, চোখে পাওয়ারের চশমা। উফ, তবুও যেন চোখ ফেরানো দেয়। কথাবার্তায়ও তো মারাত্মক কিলার টাইপ অ্যাটিটিউড। আপন মনেই হেসে ফেলল নীলা। পরক্ষণেই আবার মনটা খারাপ হয়ে গেল তার। মানুষটা দেখতে যতটা হ্যান্ডসাম তার চেয়ে বেশি রিজার্ভ। একেবারে মেপে মেপে কথা বলা টাইপ মানুষ। কলিগের সাথে অবশ্য মাঝে মাঝে হাসাহাসি করতে দেখা যায়, কিন্তু ছাত্রছাত্রীদের সাথে ক্ষেত্রবিশেষ দারুণ মুডি, বিশেষ করে ছাত্রীদের সাথে। ছাত্রদের সাথে কখনো কখনো সামান্য ফ্রি হলেও ছাত্রীদের সাথে সবসময় শিক্ষক সুলভ ডিস্টেন্স মেনটেন করেই চলে। বস্তুত সেজন্যই তাকে এত পছন্দ করে নীলা। এত হ্যান্ডসাম মানুষের একটুখানি ভাবনা থাকলে হয়। পরীক্ষার হলে গার্ড হিসেবে দায়িত্ব পড়েছে আশরাফির। অভ্যাসতই হাঁটতে হাঁটতে ক্লাসের মাঝ বরাবর এক জায়গায় এসে দাঁড়িয়েছিল সে, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই জায়গাটাই পড়ল নীলার ঠিক পাশে। ব্যাস শুরু হলো বেচারির হাঁটু কাঁপাকাঁপি। বুকের ভেতর দুরু দুরু পাড়া প্রশ্নের উত্তর গুলিয়ে গেল। কলম মুখ দিয়ে চুপচাপ বসে রইল সে। তাকে বসে থাকতে দেখে ব্রু কুঁচকে ফেলল আশরাফি।
ইশারায় জিজ্ঞেস করলো কি সমস্যা। আশরাফির সরাসরি চাহনিতে হৃদকম্পন আরও বেড়ে গেল নীলার, যেটা সামলানোর জন্য দ্রুত দুদিকে মাথা নাড়ালো। এর মানে কোনো সমস্যা নেই। এবার আশরাফি তার খাতার দিকে ইশারা করে বলল, তাহলে লিখছো না কেন? প্রশ্ন বুঝতে কোনো অসুবিধা আছে? এবারেও নাসূচক মাথা নাড়ালো নীলা। আশরাফি আর কিছু না বলল না, হাঁটতে হাঁটতে সামনে এগিয়ে গেল এবং আবারও শুরু হলো তার পায়চারি। নীলাও লিখায় মনোযোগ দিল। 15-20 মিনিটের বাদেই টুং করে বেল বাজার আওয়াজ হলো। হাত ঘড়ির দিকে এক পলক তাকিয়ে দ্রুত সবার খাতা কালেক্ট করতে শুরু করে দিল আশরাফি। নীলা শেষবারের মতো খাতাটা একবার দেখে নিল, তার জমা দিয়ে চুপচাপ বেরিয়ে এলো। বেরোতেই দেখলো বন্ধুরা সব জটলা ফাঁকি প্রশ্ন নিয়ে আলোচনা করছে। কাছে এগিয়ে গেল সে, কার কেমন হয়েছে জিজ্ঞেস করলো। সবারই একা জবাব, মোটামুটি ভালো হয়েছে। তার কথা জিজ্ঞেস করতে মুখখানা লাজুক বানিয়ে দুষ্ট একটা হাসি দিল নীলা। ইঙ্গিতটা বুঝতে কারো অসুবিধা হলো না, হো হো করে হেসে উঠল সবাই। ক্লাসে নীলার অধিকাংশ বন্ধু বান্ধবী জানে আশরাফি স্যার তার ক্রাশ। শুধু নীলার কেন, আরো অনেকেরই ক্রাশ, কিন্তু সাহস করে কেউ বলতে পারেনি। একমাত্র নীলাই সাহস করে সবার কাছে তার ক্রাশের কথা বলে বেড়াচ্ছে। খাতা গোনা শেষে হলরুম থেকে বেরিয়ে এলো আশরাফি। ছাত্রছাত্রীরা তখনও করিডোরে দাঁড়িয়ে হাসাহাসি করছিল। তাদেরকে দেখে হাঁটার উপরেই জিজ্ঞেস করলো সে, পরীক্ষা কেমন হয়েছে তোমাদের? প্রত্যুত্তরে সবাই হাসি মুখে জবাব দিল, ভালো হয়েছে স্যার। আশরাফি চলে যাচ্ছিল তখনই জটলার মাঝখান থেকে দুষ্ট টাইপ একটা ছাত্র বলে উঠল, খাতা একটু ছাড় দিয়ে কাটবেন প্লিজ, নইলে ইউনিভার্সিটি থেকে আর বেরোতে পারবো না। আশরাফি মুচকি হাসল। হাঁটা থামিয়ে পিছন ফিরে ছাত্রছাত্রীদের দিকে এক ঝলক চাইল সে, তারপর কৃত্রিম ভয় দেখিয়ে বলল, কোনো ছাড় নেই, ভালো না লিখলে সবাই ফেল। এবার একযোগে সবাই না স্যার বলে প্রতিবাদ করে উঠল। ততক্ষণ আশরাফি আর দাঁড়ালো না, দ্রুত প্রস্থান করলো। যাওয়ার সময় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বিদায় জানিয়ে বলল, ঠিক আছে, ভালো থাকবে সবাই, নেক্সট সেমিস্টারে আবার দেখা হবে ইনশাল্লাহ। সে চলে গেলে পূর্বের আলোচনায় ব্যস্ত হয়ে পড়ল সবাই, কিন্তু নীলার জমল না। ইউনিভার্সিটি 1 সপ্তাহের জন্য বন্ধ। আচমকাই মনটা খারাপ হয়ে গেল তার। ইউনিভার্সিটির এরিয়া থেকে বেরোতে না বেরোতে সোহাগের ফোন। আশরাফি ফোন রিসিভ করে বলল, হ্যাঁ দোস্ত, আমি বাসার কাছাকাছি পৌঁছে গেছি, কিছু লাগবে? না, মিটিংয়ের কথা মনে করিয়ে দেওয়ার জন্য ফোন দিয়েছি, তুই তো আবার ভুলে যাবি। আশরাফি হাসল, বলল, মনে আছে আমার, আজকে আরমান সাহেবের সাথে দেখা করার কথা। আমি বাসার নিচে, তুই ফোন রাখ। ফোন কেটে দিল সোহাগ। ইউনিভার্সিটি লাইফ থেকে এখনো একসাথেই আছে 3 বন্ধু। 3 জনের কেউই এখনো বিয়ে করেনি। সোহাগ অবশ্য রিলেশনে আছে, নাইমের জন্য পাত্রী দেখা হচ্ছে। বাকি আছে আশরাফি, সে আদৌ বিয়ে করবে কিনা তাও শিওর না বন্ধুরা। তাদের ইচ্ছে ছিল বিয়ের পর যেহেতু সবাইকে আলাদা থাকতে হবে, তাই তারা যাওয়ার আগে আশরাফিকে একটা বিয়ে করিয়ে দিয়ে যেতে, কিন্তু আশরাফি কোনোভাবেই রাজি নয়। তাকে বিয়ের কথা বলে বিরক্ত হয়ে গেছে বাকি 2 বন্ধু, তাই এখন আর বলে না। ব্যাংকে আশরাফির মায়ের রেখে যাওয়া কিছু টাকার সামান্য ধার দেনা করে প্রায় 1350 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট কিস্তিতে কিনেছে আশরাফি। নিজের জমানো কিছু টাকাও ছিল। সব মিলিয়ে শুরুতে ফ্ল্যাটের টাকার 3 ভাগের 1 ভাগ শোধ করে ফেলেছে সে। এরপর ধাপে ধাপে টাকা দিতে হয়েছে। এখন আর অল্প কিছু বাকি আছে। তার কেনা ফ্ল্যাটে একসাথে আছে 3 বন্ধু। সোহাগ নাইম দুজনেই চাকরি করছে, তবে চাকরির পাশাপাশি গত বছরই 3 বন্ধু মিলে নতুন একটা ব্যবসা শুরু করেছিল। তারপর অল্প কয়েকদিনে ব্যবসা অবস্থা মোটামুটি ভালোই দাঁড়িয়ে যায়। ইতিমধ্যে বিদেশ থেকে ডিলাররা যোগাযোগ করতে শুরু করেছে, করবেই বা না কেন। চাকরি বাইরে পুরোটা সময় যে ব্যবসার কাজেই লাগাচ্ছে 3 বন্ধু। প্রথমে আশরাফির তেমন কোনো আগ্রহ ছিল না, জোর করে তাকে পার্টনারশিপে ঢুকিয়েছে সোহাগ এবং নাইম। মেহেরের সাথে সম্পর্ক ভাঙার পর থেকে জোকের মতো সারাক্ষণ আশরাফির পাশে লেগেছিল তারা। কোনোভাবেই বিগড়ে যেতে দেয়নি তাকে, আপন ভাইয়ের মতো আগলে রেখেছে। আসলে একটা কথা, যার কেউ নেই তার আল্লাহ আছেন। বস্তুত তিনি মানুষকে তার দুঃখ থেকে পরিত্রাণের একটা উপায় ঠিক করে দেন, নতুবা কোনো মানুষই এত তাড়াতাড়ি নিজেদের সামলাতে পারত না। সোহাগ এবং আশরাফি দুজনেই ঠিক 4:30টার দিকে নির্ধারিত রেস্টুরেন্টে পৌঁছে দেখলো তাদের আগেই রেস্টুরেন্টে বসে আছে আরমান।
ওদেরকে দেখে সামনে দাঁড়িয়ে গেল সে। সালাম দিয়ে বলল, আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম স্যার। আশরাফি এবং সোহাগ দুজনেই সালামের উত্তর দিয়ে সরাসরি কাজের কথায় ঢুকে পড়ল। এই লোকটার সাথে যত তাড়াতাড়ি ঝামেলা চুকানো যায় ততই মঙ্গল। এসব লোকের বিশ্বাস নেই, কখন কোন ঝামেলায় ফাঁসিয়ে দেয় কে জানে। তাই আরমানকে বাড়তি কোনো কথা বলার সুযোগ দিল না তারা। কথাবার্তার এক পর্যায়ে আরমান তাদেরকে আর্জি জানিয়ে বলল, আপনারা চাইলে মেয়েগুলোর সাথে কথা বলে নিতে পারেন স্যার। পছন্দ না হলে নতুন জোগাড় করে দিব, কিন্তু হাতে তো সময় বেশি নেই। আপনি নতুন মেয়ে পাবেন কোথায়? আরমান সলজ্জ হেসে বলল, কি যে বলেন স্যার, আমাদের তো পেশাই এটা। আপনি খালি বলুন কয়টা লাগবে। শেষ প্রশ্নটা খুব উৎসাহের সাথে জিজ্ঞেস করছিল আরমান। জবাবে সোহাগ তাকে নিরুৎসাহিত করে দিয়ে বলল, মেয়েগুলো কি পড়াশোনা জানে? প্রশ্নটা শুনে দমে গেল আরমান। মনে মনে সোহাগের ওপর বিরক্ত হলো সে কি স্কুল খুলে বসেছে যে মেয়েদের লেখাপড়া শেখাবে? ওইসব জায়গায় লেখাপড়ার কি কাজ? কথাটা মুখের উপরেই বলতো, কিন্তু 25,000 টাকার মায়া তাকে আটকে দিল। পাছে ডিলটা ক্যান্সেল হয়ে যায়, তাই গলায় যথেষ্ট মোলায়েম ভাব বজায় রেখে বলল, এটা তো আগে বলেননি স্যার। তার ভীতু মুখের দিকে তাকিয়ে আশরাফের সান্ত্বনা সুরে বলল, না মানে জানতেই হবে তেমন কোনো কথা নেই, কিন্তু জানলে ভালো হতো আর কি। আসলে বিদেশি ক্লায়েন্ট তো, টুকটাক কথা চালানোর মতো যদি না হয় তাহলে তো বুঝতেই পারছেন। তাই টুকটাক কথা চালানোর মতো যদি কেউ থাকে তাহলে সমস্যা নেই, বাকিটুকু শিখিয়ে দেওয়া যাবে। চট করে মধুর কথাটা মাথায় এলো আরমানের। হেসে উঠে বলল, কোনো সমস্যা নেই স্যার, আমার ওয়াইফ পড়ালেখা জানে, তিনি শিখিয়ে দিতে পারবেন। আপনারা বরং তার সাথে একবার দেখা করে তাকেই সব কিছু বুঝিয়ে বলুন। আশরাফি দ্রুত একবার সোহাগের মুখের দিকে তাকিয়ে চাইল। ওই জায়গায় যাওয়া মানে মান সম্মান সব শেষ। কেউ দেখতে পেলে বিরাট কেলেঙ্কারি, এদিকে কাজটা জরুরি। তথাপি সোহাগ বন্ধুর মনের কথা বুঝতে পেরে মাথা নাড়িয়ে বলল, দুঃখিত, আমরা যেতে পারবো না, আপনি এবারও ওনাকে বুঝিয়ে বলবেন। আরমান বাধা দিয়ে বলল, বুঝেছি স্যার, আপনারা ভদ্রলোক, ওইসব জায়গায় যেতে মান সম্মানের ভয় করেন, কিন্তু আমি কথা দিচ্ছি কোনো সমস্যা হবে না। রাতে যাবেন, রাতের বেলা এদিকে মানুষজন তেমন থাকে না, কেউ চিনবে না আপনাদের। কথাবার্তা শেষ করে আবার চলে আসবেন। মুখে যতই সাধু সাজার চেষ্টা করুক না কেন, আরমানের মূল উদ্দেশ্য হচ্ছে কোনোভাবে সোহাগ এবং আশরাফিকে সেখানে নিয়ে যাওয়া। বেসলের ছেলে একবার নিয়ে গিয়ে মেয়ে মানুষের চক্করে ফেলে দিতে পারলেই বেশ ভালো টাকা আয় করা যাবে। এরপরেও কিছুক্ষণ ইতস্ত করলো দুই বন্ধু। আশরাফি বারণ করে দিয়ে বলল, আমাদেরকে দেখানোর দরকার নেই, মিটিংয়ের দিন আপনি সময় মতো ওনাকে নিয়ে হাজির হলেই চলবে। আরমান নাছরবান্দা বিটকেল মার্কা একটা হাসি দিয়ে বলল, এতগুলো টাকা দিয়েছেন, আপনাদেরও ব্যবসার ব্যাপার, আমারও ব্যবসার ব্যাপার, তাই বলে কি একবার যদি আপনারা আমার ওয়াইফকে সব কিছু বুঝিয়ে বলতেন আমার জন্য সুবিধা হতো। তিনি আপনাদের মন মতো করে তৈরি করে দিতে পারতেন মেয়েগুলোকে, তার হাতের কাজ খুবই পাকা। এবার সোহাগ ফিসফিস করে বলল, কি বলিস, যাবি নাকি? আশরাফি বিরক্ত মুখে বলল, তুই যা। অতঃপর সোহাগ আরমানকে উদ্দেশ্য করে বলল, ঠিক আছে, আমরা যাব, এখন তাহলে আসি। কখন যেতে পারবো আপনাকে ফোনে জানিয়ে দেওয়া হবে। দুই বন্ধুরা 10:30টার দিকে সময় দিল আরমানকে, কিন্তু 10:30টায় বললেও তারা হাজির হলো রাত 12:30টায়। রাত গভীর হওয়ায় অপেক্ষায় ছিল দুজনে। আরও দেরি করতো, কিন্তু আরমানের ফোনের জ্বালায় টিকতে না পেরে বাধ্য হয়ে তাড়াতাড়ি আসতে হয়েছে। কিছুক্ষণ কথাবার্তার পর আরমান মধুকে ডেকে আনার জন্য লোক পাঠানোর মিনিট 5 বাদেই উপরতলা সিঁড়ি বেয়ে নামতে দেখা গেল মধুকে। তার পরনে গাঢ় নীল রঙের কাতান শাড়ি, 2 হাতা ব্লাউজের সাথে বাঙালি ফাঁসে এক পেঁচি করে পড়েছে শাড়িখানা। শাড়ির আঁচলে এক গোছা ছাবি বাঁধানো। পোশাক আশাক চলন ভঙ্গির সাজগোজ দেখে যে কেউ ভাববে আগেকার দিনের কোনো জমিদার ঘরের বউ সে। মধুর দিকে চোখ পড়তে সোহাগ হতভম্ব। বন্ধুর ফোনে মেহেরের ছবি অনেকবার দেখেছে সে, অতএব সন্দেহের কোনো অবকাশ নেই এই মেয়েটাই মেহের। অবাক হয়ে আশরাফির দিকে চাইল সে। আশরাফি নির্বাক।
বো বো করে ঘুরছে তার সমস্ত পৃথিবী। এক নিমিষে সরে গেছে পায়ের তলার মাটি। কেউ যেন আচমকাই তাকে ধাক্কা মেরে কোনো এক অন্ধকার গুহায় ফেলে দিয়েছে। চোখে মুখে একরাক বিস্ময়, হতাশা, গ্লানি অস্ফুট স্বরে উচ্চারণ করল মেহের। আকাশে বাতাসে প্রতিধ্বনি হয়ে ছড়াতে শুরু করলো তার কথাটা। চমকে উঠল মধু। কতদিন বাদে আবার নিজের নামটা শুনেছে সে, কিন্তু তবুও কোনো আনন্দ উচ্ছ্বাস কিছুই প্রকাশ করতে পারল না। উল্টো বুকের ভেতর শুরু হলো তীব্র মাত্রার কম্পন। পলকহীনভাবে সে রইল সামনের মানুষটার দিকে। আপনি সামনে এগোতে পারল না। কেউ যেন তার হঠাৎ করে চলন শক্তিটুকু কেড়ে নিয়েছে। মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছিল। সিঁড়ির হাতল ধরে কোনো মতে সামলাতে পারেনি আশরাফি। সে হতবাক, বিমূঢ়, বিস্ফোরিত নয়নে চেয়ে রইল সামনের মানুষটার দিকে। তো ভিউয়ার্স, গল্পটার এই প্রথম পর্ব দেওয়া হলো। গল্পটা কেমন হয়েছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটার পরবর্তী পার্ট যদি পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটাকে নিয়ে একটি কমেন্টমূলক কমেন্টস করবেন। মেহেরের জীবন সামনে দিয়ে কীভাবে চাচ্ছেন তা নিয়েও একটি কমেন্ট করবেন। আশপাশের সাথে মিল চাচ্ছেন কিনা তাও জানাবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।